দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। চরম অনিরাপদে আছেন সাভারের আমিনবাজারের ধোবাইর গ্রামের আকাশের পরিবার। মাত্র এক খণ্ড জমির জন্য আকাশের 2 হাতের কবজি কেটে নিয়েছে স্থানীয় দখলদাররা। 4 শতক জমির দখল নিতে আকাশের মা হাসিনা বেগমের 2 পা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে হাফিজুর, সাফু, মজিবর ও সুজন গংরা। শুধু তাই নয়, এই জমি নিজেদের কবজায় নিতে বছর 10 আগে আকাশের বড় ভাই ও হাসিনা বেগমের বড় ছেলে মতিউর রহমানকে গুম করেছে একই জালিয়াত চক্র। হাফিজুর চক্রের খুঁটির জোর এতটাই শক্তিশালী যে আকাশের আরেক বড় ভাই টিটুর হাতে অস্ত্র দিয়ে তাকে ধরিয়ে দিয়েছিল। একের পর এক রোমহর্ষক ঘটনার পরও কেন অধরা থেকে যাচ্ছে হাফিজুর চক্র? ক্রাইম ওয়াচের এবারের পর্বে সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহীন। সাধারণত সিনেমার কোনো ভয়াবহ দৃশ্যে দেখা যায় প্রতিপক্ষ জমি লিখে না দিলে তার হাত কেটে নেয় সন্ত্রাসীরা। সাভারের আমিনবাজারের ধোবাইর গ্রামের আকাশ সিনেমার কোনো দৃশ্যের চরিত্র না হলেও তার জীবনেই ঘটে গেছে এমন নারকীয় ঘটনা। মাত্র 18 দিন আগেও তার দুহাত ছিল সুস্থ, স্বাভাবিক। আকাশের খোঁজ নিতে ক্রাইম ওয়াচ টিম যখন রাজধানীর পঙ্গু হাসপাতালে, তখন বেলা গড়িয়ে বিকেল। আকাশ ঘুমে। তার দিকে অপলক তাকিয়ে ছোট বোন আসমা আক্তার ও ভাবি সুমাইয়া আক্তার মিতু। আকাশের কোনো সমস্যা হচ্ছে কিনা দিনরাত তার দিকেই নজর আসমা ও মিতুর। একটু পর ঘুম ভাঙল আকাশের। আমরা কথা বলি তার সাথে। আকাশ জানালেন, 4 নভেম্বর যখন তিনি তাদের জমির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হাফিজুর, সাফু, মজিবর ও সুজন গংরা তার গলায় তার পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করতে চায়। সাফু আমার ওই হাফিজুলের ভাই, সাফু আমার গলাতে জিআইটার পেঁয়াজ দিয়ে ধরে ওই আমাদের ওই জায়গার ভিতরে নিয়ে যায় যাতে কেউ না দেখতে পারে। যে ওরা বলতেছে যে এখানে মেরা ফেলে, আরও 3 জন বলতেছে যে এখানে না, বাসায় নিয়ে নেই। হাফিজুরদের হাত থেকে বাঁচার জন্য আশপাশের লোকদের কাছে সাহায্য চেয়ে চিৎকারও দিয়েছিলেন আকাশ। যখন আমার নিতেছে তখন আমি তো আর কথা বলতে পারি না। একটা ট্রাক গাড়ি আমি হাত দা টান্দা ধরছি, আর ওখানে আমার 2টা চাচা ছিল মানে বাড়ির পাশে। তাদেরকে আমি চিৎকার করে বলি, চাচা আমারে জোর করে ধরে নিতেছে যে আমার মাইরা ফেলাইব, বাচ্চা। তারা কোনো উত্তরও দিল না, কিছুই না। তাদের সামনে থেকে আমারে ধরে নিয়ে গেল। তারপর হাফিজুর ও সাফুরা আকাশকে টেনে হিঁচড়ে নিয়ে যায় তাদের 5তলা বাড়ির দোতলায়। দইরা নিয়ে যায় সাফু আর হাফিজুর। দয়াল আর মজিবর গেট খুলে দেয়, জুয়েল দাঁড়ায় থাকে এবং উপরে নিয়ে 2 তলায় আমাকে নিয়ে বসায় হাত পায়ে বান দেয় বলে কি যে আজকে তো শেষ। আমি বলতেছি কে, আমার অপরাধটা কি? যা আমার বলে জোর করে যে সিগনেচার কর, মামলা সিগনেচার আর জায়গার সিগনেচার 2টাই কর। তারপরের ঘটনা আরও নির্মম, আরও ভয়াবহ। আমার হাত ওই সোফার মধ্যে নিয়ে প্রথমে গুলি করছে হাতের তালুতে। গুলি করার পরে আবার বলতেছে সিগনেচার করবি। আমি বলছি না, আমি সিগনেচার করব না, আমি যতক্ষণ বাইকে আছি সিগনেচার করব না। তখন ওই মুহূর্তে হাফিজ এই একটা দা নিয়ে এসে, বড় দা, আমার কবজিটা কেটে ফেললো একটা। দ্বিতীয়টা সাফা আবার গুলি করলো, কয় দিবি? আমি বলতেছি যে না, আমি দিব না। হ্যাঁ, তখন ওর হাতে চাপাটি ছিল, চাপাটি দিয়ে আমার বাম হাতের কবজাটা কাইটা ফেললো। খবর পেয়ে
আকাশকে রক্ষা করতে ছুটে যান তার পরিবার সদস্যরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। বোঝা যাইতেছে যে হাতটা কাইটা ফেলতেছে, তখন আমরা দৌড়ায় উপরে ওঠার পর দেখি যে ওর ভাই দরজা ধাক্কাইতেছে যে খুলেন খুলেন। অনেক পরে আমরা যাই অনেকই করতেছি যে খুলেন খুলেন, মানে ওর হাত তো কাটছে, ওর শুধু হাত না, ওর হাতও কাইটে ফেলতো, পাও কাইটে ফেলতো, ওকে কাইটা বস্তায় বইটা আর কি ফালায় দেওয়া, এইরকম পরিকল্পনা ছিল আর কি তাদের। আমরা যখন গেছি তখন ও বলতেছি তোরা এখানে আসছিস কেন, তোরা এখানে আসছিস কেন। তো তখন আমার ভাইয়ারে মানে দাও দেয়া মানে গলাতে ইয়ে করছে, আমার ভাইয়া দৌড়ে ফেলছে। আমার আম্মুরে চাকুতে পার দিতেইছে, আমারও চাকুতে পার দিতে, তারপরে মানে ওর হাতের কবজি নিয়ে চলে গেছে। তাদের চোখের সামনেই বীর দর্পে এলাকা ছাড়ে হাফিজুর বাহিনী, পালায় গেছে। তখন আমার ভাবি যে ওরে ধরছে, তো আমি দেখে এইসব দেখে আমি ওইখানে দাঁড়াই নয়, আমি মানে সাথে সাথে বাসে চলে গেছি। বাসে যে আমি পুলিশকে ফোন দিয়েছি, পুলিশ অনেক দেরিতে আসছে, তো ওরা তখন পালায় গেছে। যদি পুলিশ আইসা পরে এই ভয়ে ওরা দরজা খুইলা, ওদের কয়েকজন ছিল আর হাফিজুল, সাফু, মজিবর, দয়াল সবাই হাতে আর কি ধারালো অস্ত্র ছিল। কিন্তু কেন এমন নৃশংসতা? কি বলেন আকাশ? জোর করে আপনার ওই বল দেয়, ওইগুলো বাধা দিতে গেলে ওই গুলি করে, পিস্তল দেখায়, দাও দেখায়, আরও লগে লোক নিয়ে আসে, এগুলাই আইনা ভয় ব্যক্তি দেখায়। তা আমার আম্মু আমার ভাইয়েরা খুব ভয় পায়। এমন নারকীয় ঘটনায় পর্যুদস্ত পরিবারটি এখন জমির মালিকানা ছেড়ে দিয়ে হলেও একটু শান্তিতে থাকতে চায়। তবে তাতেও কি শেষ রক্ষা হবে? এখন আর জমি চাই না, আমরা তো আমার ভাইয়ারে চাই। আর জমিদার কি করবো বলেন, আমাদের সংসারটা ঠিক থাক, এইটাই চাই। এখন ওরা গ্রাম থেকে চলে যাইলে কি হবে, ওদের মানে ওদের এখানে কি হইতাছে যে আপনারা এখন এখানে আসছেন, এই খবর ওদের কাছে চলে গেছে। আমাদের গ্রামে ওই রকম লোক আছে আর কি, ওদের টাকা দিয়ে ওরা আর কি ওরা ওদেরকে করে রাখছে যে ওদের সব খবরাখবর জানবে। আর সবাই তো ভয় পায়, কারণ ওরা যদি আমাদের সাহায্য করতে আসে, হয়তো দেখা গেল সাহায্য করতে আসছে, যাই না ফেলে ওকেও তো মারবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের সঠিক প্রয়োগ করলে হয়তো জমির মালিকানা সত্ত্ব ঠিক থাকবে আকাশদের, কিন্তু তিনি যা হারালেন তা কি এই জীবনে কেউ ফিরিয়ে দিতে পারবেন? আমার কাছে মনে হইতেছে যে মানুষের সবচাইতে বড় কিছু হইল তার অঙ্গ। আমার কাছে আমার দুইটা অঙ্গই নাই, তো আমার জীবনে আর কি আছে? কে আমার দেখবে? আমার কি অপরাধ ছিল? আমার হাত দুইটা আর কে নাই? তো আমার জীবনে আর কি আছে? আকাশের দুহাতের কবজি কেটে নেয়ার মতো জঘন্য ঘটনাই প্রথম নয়। এর আগে আকাশের বড় ভাই মতিউর রহমানকে গুম আর আকাশের মা হাসিনা বেগমকে গুলি করে পা ঝাঁঝরা করে দেওয়ার ঘটনায়ও এখনও ধরাছোঁয়ার বাইরে হাফিজুর সহ অন্য আসামিরা। কিন্তু কেন? কি বলছেন জেলার পুলিশ প্রধান? এই বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিয়েছি এবং আমরা মামলা রেকর্ডের পরপরই আমরা এটাকে ডিবিকে হস্তান্তর করেছি এবং মেন যে আসামি তাদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় আমরা তল্লাশি করছি। আমরা তাদের মোবাইলে যে সিমগুলো ব্যবহার করতো সেগুলো তারা বর্তমান ব্যবহার করছে না, তারা ফেলে দিয়েছে। তো তারপরেও আমরা গতকালও আমরা একটা লোকেশন পেয়েছিলাম পল্লবী এলাকায়, সেখানে আমরা রাত্রে রেড দিই, ধরতে পারি না। তবে আমরা আশা করছি যে অচিরেই ধরা পড়বে। দর্শক, যে হাত দিয়ে বাপ দাদার রেখে যাওয়া মাত্র 4 শতক জমি লিখে দিতে অস্বীকার করেছিল আকাশ, তার সেই হাত কেটে নিয়েছে ভূমিক্ষেকরা। হাসিনা বেগম যাতে জমিতে হেঁটে যেতে না পারেন সেজন্য গুলিতে তার দুপা ঝাঁঝরা করে দিয়েছে সন্ত্রাসীরা। তার বড় ছেলে মতিউর রহমানকে দীর্ঘ 10 বছর ধরে গুম করে রেখেছে এই জমির জন্যই। যে অশুভ উদ্দেশ্যে একের পর এক এমন পৈশাচিক আচরণ, সেই পথে হেঁটেই তো হাফিজুর ও সাফুর সাথে আপোষ মীমাংসায় গিয়েছিলেন হাসিনা বেগম। কিন্তু তারপরও কেন গজব নেমে আসে এই পরিবারটির উপর? জমি মাত্র 4 শতক, আর এই 4 শতক জমির জন্য হাসিনা বেগমের বড় পুত্রকে গুম করে রেখেছে দীর্ঘ 10 বছর। এই জমির জন্যই তিনি নিজেও পঙ্গু, ছোট ছেলের দুহাত কেটে নিয়েছে দখলদাররা।
আরেক ছেলেকে ফাঁসানো হয়েছে অস্ত্র মামলার জালে। এতটা বেপরোয়া কেন আমিনবাজারের সাফু ও হাফিজুর সহোদর? প্রশাসনের আশকারাই কি সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলেছে? কি বলছেন পঙ্গু ও আতঙ্কে থাকা হাসিনা বেগমের পরিবার? গাবতলী সাভার মহাসড়কের পাশে ধোবাইয়ের গ্রামে মোট ৩৫ শতক জমির দাবিদার হাসিনা বেগমের পরিবার। তাদের দাবি এসব জমি পৈতৃক সূত্রে পাওয়া। এই জমির ৪ শতকের উপর নজর পড়ে পাশের বাড়ির সাফু ও হাফিজুর সহোদরের। একদিন দুদিন নয়, দীর্ঘ ১০ বছর ধরে এই জমি দখলে নিতে মরিয়া সাফু ও হাফিজুর। হাসিনা বেগমের স্বামী আব্দুল আওয়াল ২০০৬ সালে মারা যাওয়ার পর নিখোঁজ হন তার বড় ছেলে মতিউর রহমান। মতিউর নিখোঁজের পেছনে এই জমির বিরোধকেই দায়ী করছেন হাসিনা বেগম। ছেলের গুমকারী হিসেবে সন্দেহের তীর সাফু ও হাফিজুরের দিকে। এই জমিন কারণে ঘরের ভিতরে বিচার হয়, বিচারের সময় ওরে বলছে যে এই ৪-৫টা গুলি করুন। কে বলছে এটা? বলছে ওরাই। ওরা কারা? ওই হাবিস ওরাই বলছে, ওরাই আমার ছেলেরে মারছে। তা আপনি কি ছেলের লাশ পেয়েছেন? না, লাশ পাই নাই। আমি শুনছি যে ইট বালুর তলে গালছে, নাইলে ইট খোলার ভিতরে চুলার ভিতরে দিছে, এইটা আমি শুনছি। আমারে কয় তোর এই ভাই তো ইটার বাট্টিত পুরাদা মারছি, ওইটা লাশি পাস নাই, আর তখন এই ৩টারে আর তোর মায়ের যে কই দিমু জীবনে ঠিকানাই পাইব না। মতিউরকে গুম করার পরও যখন জমির দখল নিতে পারেনি হাফিজুর ও সাফু চক্র, তখন তারই ছোট ভাই টিটুর হাতে অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে। কেউ কিছু বলতে পারে না ভয়। আর এর ভিত্তিতে আমার বাইক তো আগেরটারে মারছে, ইটার বাট্টিত পুরা দিছে তারা, ঠিক আছে। আমারে অস্ত্র দিয়া, তার বাইমাই দিয়া আমারে অস্ত্র দিয়া সে কি করে মিরপুর থানায় চালান করে, র্যাব দিয়ে আমারে ধরায় দেয় সর্বপ্রথম এই জায়গার জন্য। এতেও যখন দমে যায়নি হাসিনা বেগমের পরিবার, তখন ভিন্ন খেলায় নামে সাফু ও হাফিজুর সহোদর। এবার তারা হামলা চালায় খোদ জমির মালিক হাসিনা বেগমের উপর। সকালের দিকে ওই জায়গায় দাঁড়াই রয়েছি, ওরা মনে করেন ৫-৬ জন আয় আমার এই গুলি আর এই সাপুল দিয়ে রড দিয়ে বাড়ি। ওরা কারা? ওরা ওই যে হাবিস, সাপু, মজিবর, জুয়েল, দয়াল। প্রতিকার চাইতে পুলিশের সহযোগিতা চেয়ে সাভার থানায় মামলা করতে যাওয়ার পর উল্টো সন্ত্রাসীদের পক্ষেই পুলিশ কথা বলেছে, এমন অভিযোগ করে ক্ষতিগ্রস্ত পরিবারটি। গুলি করলো সাপু, হাফিজ, দয়াল, মজিবর, হৃদয়। আর আমারে বলে পুলিশ যে তুই আর তোর মায়েরে গুলি করছস, পুলিশ বলে। একের পর এক নৃশংস ঘটনায় পরিবারের সবাই ঘাবড়ে গেলেও মনোবল হারাননি সবার ছোট আকাশ। ৯ লাখ টাকায় ৪ শতক জমি হাফিজুর সাফুকে লিখে দিতে রাজি হন হাসিনা বেগম, কিন্তু বাপদাদার ভিটে ছাড়তে রাজি নয় আকাশ। তাই তার উপরেই বেশি আক্রোশ হাফিজুর সাফুর। ওদের ক্ষোভের জায়গাটা ছিল আমার উপরে, ওই যে আমি নারাজ ছিলাম যে মামলা উঠাবো না আর জায়গা নেয় ওই সমাধানে যাবো না, সিগনেচার দিবি না, আমি কই না। তখন আমারে গুলি করে হাতে, আবার বলতেছে দিবি না, তখন আমি বলছি না। তখন হাফিজ হাতটা খুব কেটে ফেলে। আমি কিন্তু তখন কথা বলতেছি ওদের সাথে। এই দেখেন আমার এইখানে এই রশি বান্ধা আছে, যে এখানে আছে, সারাটা সোফার সাথে শরীর বাইন্দা, তারপর আমার হাত বাইন্দা, পাও বাইন্দা, তারপর গুলি করছে একটা করে আর কাটছে। এখন আমার আর সিগনেচার দেওয়ার মতো শক্তি নেই, কিন্তু আমি শয়তানের কাছে মাথা নত করিনি। এতদিন ধরে হাসিনা বেগমের পরিবারের উপর নরক যন্ত্রণা নেমে আসলেও তাদের সহযোগিতায় এগিয়ে আসেনি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, এমনকি এলাকাবাসীও। ফলে দিনে দিনে অপ্রতিরোধ্য থাকে অপরাধী চক্র। আকাশের হাত কেটে নেয়ার পর যখন সাফু ও হাফিজুররা এলাকা ছাড়া হয়েছে, তখন হাসিনা বেগমের পাশে দাঁড়িয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। হাফিজুল তো মনে করেন একটা
টাকালা মানুষ, এরা তো গরিব গরিব মহিলা। আমিনবাজার এলাকার সন্ত্রাসী ও ভূমিদস্যু হাফিজুর, সাফু, মজিবর ও সুজনদের খোঁজে ক্রাইম ওয়াচ টিম। সাফু ও হাফিজুরদের যে 5 তলা বাড়িতে আকাশের হাত কেটে নেওয়া হয়েছিল, সেই বাড়িটি এখন তালাবদ্ধ। কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে একটি অসহায় পরিবারের উপর কেন এমন ধারাবাহিক আক্রমণ, এমন প্রশ্ন ছিল ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে। জায়গা জমি নিয়ে বিরোধ আছে, কিন্তু যে তার ভাই যে গুম হয়েছে বা তাকে যে পাওয়া যাচ্ছে না খুঁজে, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু থানায় আসে নাই, বা এই ধরনের কোনো জিডি নেই, বা কোনো মামলা হয় নাকি, বা কোনো মামলাও নেই। তবে তাদের পূর্বশত্রুতা হয়তো আগে থেকে আছে। এই বিষয়টি আমরা যখন জানি তখন আমরা খুব আসলে সিরিয়াস হয়েছি। তবে এসব ঘৃণ্য কাজের বাইরেও সমাজে অনেক ভালো কাজের নমুনা আছে। এই যেমন গেল বছরের এমন দিনে নাম পরিচয় না জানা একজন অশীতিপর বৃদ্ধা হায়াতুন্নেসাকে পটুয়াখালী হাসপাতালের বারান্দা থেকে তুলে নিয়ে শরীয়তপুরের গ্রামের বাড়ি পৌঁছে দিয়েছিল ক্রাইম ওয়াচ টিম। পরিবার পরিজনের সাথে এই 1 বছর কেমন কেটেছে হায়াতুন্নেসা নামে পরিচিত খাইতুন্নেসার? আপনারাও হয়তো তার কথা ভুলে যাননি। আপনারা যেমন মনে রেখেছেন, আমরাও তাকে ভুলে যাইনি। কারণ হায়াতুন্নেসাকে বাড়ি পৌঁছে দেওয়ার মতো যে মানবিক কাজটি করেছে ক্রাইম ওয়াচ টিম, তার জন্য আমরা পেয়েছি আপনাদের অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ক্রাইম ওয়াচ টিমকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্ষসেরা পুরস্কারে ভূষিত করেছে। এই খুশির দৃশ্য দেখানোর আগে শরীয়তপুরের ডামোড্ডায় হায়াতুন্নেসার সর্বশেষ দৃশ্য তুলে ধরতে চাই আপনাদের সামনে। দুশো 50 শয্যার পটুয়াখালী হাসপাতাল। প্রতিদিন কত রোগীই না আসেন এখানে চিকিৎসার জন্য। কেউ আসেন, কেউ যান। তবে ব্যতিক্রম একজনই। 4 বছর হলো হাসপাতালেই বসবাস অশীতিপর এই বৃদ্ধার। ছয় মাস 1 বছরের মতো আসছিল। তারপর স্যারে বলে এতদিন রাহা রেস্টের ভালো না, আপনার নাম রেই করে ডিসচার্জ দেয় দিই, ওর এমনিই রাখেন। হসপিটাল এসের বাইরে তাকে আমরা আলাদা ওয়ার্ডের বাইরে করছি। কখনো বৃষ্টি আসলে আমরা ভিতরে নিয়ে যাই, ওখানে থাকার ব্যবস্থা করছি। তো আস্তে আস্তে এভাবেই সবাই সহযোগিতায় সেবা শুশ্রূষার মাধ্যমেই এই কথা বলতে পারতেছে। তার নামও কারো জানা ছিল না, যাওয়ারও জায়গা ছিল না। তাই হাসপাতালের বারান্দাতেই দীর্ঘ 4 বছর বসবাস ছিল ডাক্তার আর নার্সদের দেয়া নামধারী হায়াতুন্নেসার। তার নাম পরিচয় কেউ জানাতে না পারায় ঠিকানা খুঁজে বের করার দায়িত্ব নেয় ক্রাইম ওয়াচ টিম। অস্পষ্ট তথ্যের সূত্র ধরে এনটিভির শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরকে দায়িত্ব দেয়া হয় ঠিকানা খুঁজে বের করার। গিয়াসউদ্দিন, নাতি হলো হাবিবুর রহমান ওরূপে হাবি, আর মেয়ের নাম হলো শাহের বানু। মেয়ের নাম হচ্ছে শাহের বানু না? শাহের বানু, দক্ষিণ বড়নাগা অথবা উত্তর বড়নাগা, এরকম গ্রামের নাম। হায়াতুন্নেসার অস্পষ্ট তথ্যের সূত্রে আর এনটিভির শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের দেখানো তথ্যে পটুয়াখালী হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রাইম ওয়াচ টিম তাকে নিয়ে রওনা দেয় শরীয়তপুরের উদ্দেশ্যে। ক্রাইম ওয়াচ টিমের সদস্যদের মনেও শঙ্কা ছিল, সঠিক ঠিকানা খুঁজে পাওয়া যাবে তো হায়াতুন্নেসার? এরকম আশা নিরাশার দোলাচলে 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হায়াতুন্নেসাকে নিয়ে আমরা পৌঁছাই তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামোড্ডা উপজেলার বড় নওগাঁতে। এই বড় নওগাঁকেই হায়াতুন্নেসা উচ্চারণ করেছিলেন বড় নাগা হিসেবে। আপনার গ্রামের নাম কি খালা? ডামোড্ডা। ডামোড্ডা গ্রাম? ডামোড্ডা। আর গ্রামের নাম কোন গ্রাম আপনাদের? ডামোড্ডা জেলা ফরিদপুর।
হঠাৎ মাকে দেখে হতবাক হায়াতুন্নেসার মেয়ে শাহের বানু। শাহের বানু জানান, বছর 7 আগে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যান তাদের মা খায়তুন্নেসা। তাই তাদের ধারণা জন্মেছিল খায়তুন্নেসা আর জীবিত নেই। কে? আমার মা ওই বাবা। ক্রাইম ওয়াচ টিম খায়তুন্নেসাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পর এই 1 বছর কেমন ছিলেন তিনি? ক্রাইম ওয়াচ টিমের পক্ষ থেকে তার খোঁজ নিতে যাওয়া হয় দামুড্ডা উপজেলার বড় নওগাঁতে। আমি যতদিন মনে করেন বাচ্চা তাই এতদিন আমার মারে আমি সেবা যত্ন করবো। আমার মা আমি কোনটা হলাম আপনাকে ওছিলায় আল্লাহ আমাকে আমার দেখাইছে বা আপনারা আল্লাহ আপনাকে ধর্মীমান আমার কাছে আনছেন না। আমি কোনো দিন মার মুখ আমি দেখি। নাম পরিচয় না জানা এই অশীতিপর বৃদ্ধাকে হাসপাতালের বারান্দা থেকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার মতো যে মানবিক কাজটি সম্পন্ন করেছে, সেই কাজের স্বীকৃতি হিসেবে ওয়ালটন ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2016 অর্জন করেছে ক্রাইম ওয়াচ টিম। মানবাধিকার ক্যাটাগরিতে দেয়া এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন ক্রাইম ওয়াচ টিমের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। খারাপ কাজের জন্য যেমন রয়েছে তিরস্কার, তেমনি ভালো কাজের জন্য রয়েছে পুরস্কার। তবে ভালো কাজ করে পুরস্কার না পেলেও খারাপ কাজের যেন শাস্তি হয়, সেই বিষয়েরই অনুসন্ধান করে ক্রাইম ওয়াচ টিম। পরিশেষে বলতে চাই, আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crime@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।